শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে কথাবার্তা চলছে। প্রথম বিদেশ সফর হিসেবে চীন এবং মালয়েশিয়া সফর করেছেন এবং এই দুই সফরের অর্জন বিশেষ করে অর্থনৈতিক বিষয় রয়েছে, কৌশলগত অংশীদারিত্বের বিষয় রয়েছে, প্রতিরক্ষার ইস্যু রয়েছে। এইসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং আজকে প্রধানমন্ত্রী বাজেট অধিবেশনে বেশ কিছু বিষয়ের ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা সহ প্রতিরক্ষা খাতের উন্নয়নের বিষয়ে উনি বলেছেন। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি প্রতিরক্ষায় আধুনিকতা, কূটনীতিতে বহুমাত্রিকতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত ইমরান, রয়েছেন প্রতিরক্ষা বিশ্লেষক ডক্টর শফিক খান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক জনাব আবু রুশদ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়। প্রথমে ডক্টর শফিক খান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের যে আজকের আলোচ্য বিষয় প্রতিরক্ষায় আধুনিকতা, কূটনীতিতে বহুমাত্রিকতা। আপনি দীর্ঘদিন থেকে দেশের বাইরে আছেন এবং বিদেশে একটি সামরিক বাহিনীর সাথেই আছেন, সেই দেশের যদি আমি ভুল না করে থাকি সুইডেনে সম্ভবত আপনি আছেন। এবং সেখানে সামরিক বাহিনী, এই যে পশ্চিমা দেশে যেহেতু দীর্ঘদিন থেকে আছেন, পশ্চিমা দেশের সামরিক বাহিনী উন্নয়নে কী ধরনের ভূমিকা নেওয়া হচ্ছে বা পশ্চিমা দেশের সামরিক বাহিনীকে আরও যুগোপযোগী করার জন্য, যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য, আধুনিকতায় যুক্ত হওয়ার জন্য কোন কোন পদক্ষেপগুলো নিচ্ছেন তারা, সেই বিষয়গুলোই যদি একটু উল্লেখ করেন, আপনার অভিজ্ঞতাই শুনব। ধন্যবাদ আপনাকে। আমি সর্বপ্রথম এটিএনকে ধন্যবাদ জানাই এই আমন্ত্রণের জন্য এবং দর্শক মণ্ডলীকে জানাই সালাম। আমাদের যে ডিফেন্স, আপনার নর্ডিক কান্ট্রিজের কথা বলি, যেহেতু আমি নর্ডিক কান্ট্রিজে আছি, আমাদের ডিফেন্স সিস্টেমে আপনার অনেক কিছু স্টেক হোল্ডার আছে। ধরেন আমাদের প্রথম স্টেক হোল্ডার হচ্ছে আমাদের হলো ডিফেন্স অ্যাডভাইজারি কমিটি। এই কমিটি আপনি সাধারণত 6-7 জন থাকে। একজন থাকে আপনি চিফ, এবং এই চিফ ওনারা কী করে, ওনারা সারা দেশ একটা আমাদের ডিফেন্সে কী ধরনের উন্নতি করা যায় এবং তার জন্য কী ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ওনারা সব ব্যবস্থা করে দেন, রোডম্যাপ অনেকটা ওনারা তৈরি করে দেন। তারপরে সেগুলি পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টে পাস হয়। পার্লামেন্টে পাস হওয়ার পরে আপনি আবার আমাদের ডিফেন্স যে আছে, মিনিস্ট্রি আছে, সেই মিনিস্ট্রি আমাদেরকে সমস্ত কিছু লিড করে। আমরা তো আমাদের ডিফেন্স ফোর্স মিনিস্ট্রির সাথে সরাসরি জড়িত থাকে। এবং এই যে আপনি পশ্চিমা বিশ্বে দেখবেন, আপনার এই যে সিভিল একটা ডিফেন্স সিস্টেম, এই সিভিল এত বেশি ইম্পর্টেন্ট। আপনি শুধু যদি আর্ম ফোর্সের আপনি যদি মনে করেন যে ওকে আমরা বাজেট দিলাম আর্ম ফোর্সে, এখন তোমরা তোমাদের মতো উন্নতি করো, এটা কিন্তু হবে না। কারণ মনিটরিং সিস্টেম থাকতে হবে এবং কন্ট্রোল সিস্টেম থাকতে হবে, ট্রান্সপারেন্সি থাকতে হবে বিটুইন দি গভর্নমেন্ট এবং ডিফেন্স, যেগুলি আমাদের অত্যন্ত হাই। আপনার একটা প্রশ্ন এটা হলো কীভাবে সিস্টেম, আর একটা উন্নতির ক্ষেত্রে। এখন ধরেন আমরা দেখছি যে ইউক্রেন যুদ্ধের থেকে আমরা অনেক কিছু শিখছি। যে ইউক্রেনের যুদ্ধের সময় আমরা আগে ভাবছিলাম যে রাশিয়া প্রথমে কী করলো, রাশিয়া একটা বিরাট কনভয়, আপনার মনে আছে কি না, 60 কিলোমিটার কনভয় কেইভের দিকে আগালো। আমরা কি করলাম, এই পত্রিকা বিভিন্ন জায়গায় দেখলাম যে না, এটা তো ঢুকলে পরে পুরা কেইভে শেষ করে দেবে, কোনো তো রেজাল্ট হয়নি। এটা পুরোপুরি ফ্লপ গেছে, তাদের এই অ্যাটেম্পট পুরোপুরি ফ্লপ। এটা কেন ফ্লপ গেছে সেটাই ব্যাখ্যা করতেছে আপনাকে। প্রথমত হইল ওরা চিন্তা করে নাই যে লজিস্টিক সাপ্লাই ওরা চিন্তা করে নাই। যখন আপনি কনভয়গুলি গেল না, সেই কনভয়ের ক্ষেত্রে কি হবে, আপনি তো বেঞ্জিন কোথায়, পেট্রোল কোথায়, এই কনভয়গুলি জাগাবে, খাবার কোথায়, এগুলি সংকটে পড়লো। তারপরে করলো নাকি আপনার এক ধরনের আপনার আছে, আপনি অ্যানলো একটা সিস্টেম, আপনার কাঁধের উপর থেকে আপনি এন্টি ট্যাঙ্ক আপনি উড়াই দিতে পারেন। তখন ওরা করলো নাকি মাঝখানে উড়াই দিল।
আপনি পুরা তখন তো একজন আর একজন রাগাইতে পারলো না, পুরাটা ফ্লপ। হ্যাঁ, তারপরে দেখেন আমরা কি ভাবছিলাম, ও অনেক রাশিয়ান মিগ না জানি কি করবে, একদম ধূলিসাৎ করে দিবে, পুরা ইউক্রেনকে ধূলিসাৎ করে দিবে। সারা জীবন আমরা শুনছি আপনি যে F-16 বা F-35 আর ওদিকে MiG-29 ওদের আর কি, আমরা তো বহুত মানে মিডিয়াতে শুনেছি। বাস্তবেতে কি হইলো, আপনার প্রচুর মিগ, মিনিমাম কয়েক 100 মিগ ওরা শেষ করে দিছে অ্যান্টি মিসাইল দিয়ে। তো এখন পরবর্তীতে দেখেন এখন কিন্তু কোনো মিগ নাই, আপনি ওই দেশে যাই আপনি যে বোমা পাবেন তা না। এখন কি করতেছে রাশিয়া ওদের নিজের টেরিটরিতে আপনার এরকম মিগ পালাইতেছে, এইখান থেকে ওরা লং ডিস্টেন্স আপনার ব্যালিস্টিক মিসাইলগুলি দিতেছে ওদের টেরিটরিতে। ওরা কিন্তু ইউক্রেন টেরিটরি ঢুকতেই পারে না, কারণ ঢুকলেই ওদেরকে শাটডাউন করে দেয়। আপনি ইউক্রেনে তা করছে, ইউক্রেন অনেকে আপনার যে পশ্চিমা দেশ অনেকে ইউক্রেনে F-16 দিছে, বেশ কিছু F-16 তারা পাইছে, 3বার উঠাইছে, 3বার নাই, কারণ উঠাইতে পারে না। তো এখন কি হলো, আপনার যে এয়ারের দিক দিয়ে সেরকম ফল নাই, রেজাল্ট নাই। তো আপনার রেজাল্ট একটাই কি, আর্মি কারা আগাইছে, সবচেয়ে বেশি আগাইছে হলো ইনফেন্ট্রি, অ্যান্টি ট্যাঙ্ক ওই ডিভিশনগুলি ওরা বেশি নিছে। তারপরে ড্রোনার আসছে, এখন তো ড্রোনার সিস্টেম আপনি যে সবচেয়ে উন্নত ইউক্রেনে, এবং আমেরিকাও এবং আমাদের পশ্চিমা বিশ্ব যারা আছে, আমরা ইউক্রেন থেকে চাইতেছি তোমরা আমাদেরকে অ্যাডভাইস করো কীভাবে আমরা ড্রোনার টেকনোলজিতে আয় করতে পারি, কারণ একমাত্র পৃথিবীতে ড্রোনার টেকনোলজি এখন ইউক্রেনই তৈরি করতে পারে, একদম সফিস্টিকেটেড, একদম মানে ভেরি এফেক্টিভ। আপনি ম্যারিন আপনার নেভি সিস্টেমে যান, ম্যারিন সিস্টেমে যান, ওরা অসম্ভব এফেক্টিভ। এবং যে এয়ারে যেগুলি ড্রোনার সিস্টেম এগুলিতে অসম্ভব। এখন আপনার ড্রোনার কি আছে, আমরা ধরেন শুট অ্যান্ড ডাই, আমরা যখন ড্রোনার পাঠাই ওইটাকে আমরা বলি শুট অ্যান্ড ডাই, তুমি পাঠাইয়া যাও, তুমি ওখানে যাই তুমি শেষ করে দেয়, তুমি ওখানে মরে যাও, এটার আমরা বলি ড্রোনার কনসেপ্ট শুট অ্যান্ড ডাই। আরেকটা আছে কি, ধরুন আমরা পাঠাই আবার ওটাকে কন্ট্রোল করে নিয়ে আসি। এখন আপনার যে কন্ট্রোল সিস্টেম এখন যেটা আমরা পাঠাই, যেটা ইউক্রেন করে আর কি, সেইটা করে নাকি ওরা একটা কেবলের মাধ্যমে পাঠায়। কারণ অনেক ড্রোনার আছে আপনার কি করে, ওই রাশিয়া করে নাকি ড্রোনার তো সিস্টেমে যায়, তো ওদের একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে, যখন যায় তখন এই ফিল্ডটা যখন আপনার ডিসরাপ্ট করে দেয়, আপনি তখন করেন ড্রোনারটা আর আগাইতে পারে না, ওটা পড়ে যায়, কারণ ওদের কমিউনিকেশনে তো ডিসরাপশন হয়েছে, ওদের গ্যাপে পড়ে যায়। তখন সেই ক্ষেত্রে ওরা করে নাকি আপনার যে একটা এক ধরনের আপনার ফাইবার কেবল ব্যবহার করে এটা দিয়ে ওরা আগায় যায়। যদিও ওরা ডিজার্ভ করে তখন এটা পারে না, এই জন্য ওরা এত এফেক্টিভ বর্তমানে, এগুলি কেবলের মাধ্যমে যায় ম্যাক্সিমাম, বুঝছেন। যা এই যে প্রযুক্তি আপনার যে আর হইলো আপনার সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট বর্তমান যুগে আপনার যে সাইবার ইনফরমেশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, স্যাটেলাইট ইনফরমেশন। আপনি যদি স্পট না জানতে পারেন যে আপনি এই স্পটে কোথায় কী করবেন, কিভাবে ফেলাবেন, দ্যার ইজ নো আদার ওয়ে ইউ ক্যান ডু দ্যাট। আপনার এই স্পটগুলি ইনফরমেশন পাবেন। এবং মনে আছে আপনি যে এই যে ট্রাম্প যখন ইরান যখন অ্যাটাক করলো ওদের বিভিন্ন জায়গায়, তখন ট্রাম্প কিন্তু বলছিল যে চায়নার থেকে এই কোঅর্ডিনেশন, জিপিএস কোঅর্ডিনেশনগুলি চায়না দিছে ওদেরকে, বুঝছেন। এই কোঅর্ডিনেশন আপনার যে খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ভবিষ্যতে আপনার কী হবে, ভবিষ্যতে আপনার যে যখন যুদ্ধ হবে তখন কিন্তু এই আপনার কনভেনশনাল ওয়েতে যুদ্ধ হবে না, কনভেনশনাল কোনো আর্মস ব্যবহার হবে না, মেইনলি ব্যবহার হবে, আমি যেটা মনে করি আজ থেকে 30-50 ইয়ার্স পরে দেখবেন কি আপনি লেজার উইপেন ব্যবহার করবে। আচ্ছা, লেজার উইপেন আর আপনার যে বেশি ব্যবহার আর কমিউনিকেশনের দিকটা অনেক আগাতে হবে। আমি আপনার কাছে আসবো, আমি শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব আবু রুশদ, সম্পাদক বাংলাদেশ ডিফেন্স জার্নাল। জনাব আবু রুশদ, যে বিষয়টি আমরা বলছিলাম যে আমরা সেনাবাহিনীর আধুনিকায়ন নিয়ে শুনছিলাম, বিশেষ করে পশ্চিমা বিশ্বে সেনাবাহিনী কিভাবে আধুনিক কার্যক্রমগুলো নিচ্ছে এবং প্রযুক্তির সাথে তাল মিলিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের উদাহরণও উনি দিয়েছেন। বাংলাদেশের ক্ষেত্রে যদি বলি, আপনি খুব কাছ থেকে দীর্ঘদিন থেকে সেনাবাহিনীর বিষয়টি যেমন পর্যালোচনা করেন, আপনার পড়াশোনা রয়েছে, আপনি এই বাহিনীতে ছিলেনও এক সময়। স্বাধীনতা পরবর্তী সময়ের সরকারগুলো সেনাবাহিনীকে কি কি পদক্ষেপগুলো নিয়েছে আধুনিকায়নের ক্ষেত্রে, সেই বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন শুরু থেকে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনি বলতে পারেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে ঠিক সেভাবে কখনো মূল্যায়ন করেনি তদানীন্তন সরকার। যদিও বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সূচনা করেছিল,
বাংলাদেশের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিল এবং বিদ্রোহ করেছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আপনার রক্ষী বাহিনী তৈরি করা হয় একটি প্যারালাল আধা সামরিক বাহিনী হিসাবে, এবং এর বেশিরভাগ সুযোগ সুবিধা দেওয়া হয় রক্ষী বাহিনী। আপনি যদি অ্যান্থনি ম্যাসকারেনাসের সাথে তদানীন্তন আপনার জেনারেল মঞ্জুর, ব্রিগেডিয়ার মঞ্জুরের ইন্টারভিউ আপনি শোনেন, তাহলে বুঝতে পারবেন যে সে সময় আমাদের সৈনিকরা বুট বাদ দিয়ে স্যান্ডেল পরেও ডিউটি করেছে, লুঙ্গি পরে ডিউটি করেছে। আমাদের ঠিক মতো ছিল না। আপনার সেখানে আপনার রক্ষী বাহিনী সমস্ত অস্ত্র পেয়েছে। আমাদের সেনাবাহিনীতে যথেষ্ট প্রশিক্ষিত মুক্তিযোদ্ধা এবং অন্যান্য অফিসার কর্মকর্তা থাকার পরেও আপনার ভারত থেকে মেজর রেড্ডি, মেজর বোহরা নামে অফিসারদেরকে এনে রক্ষী বাহিনীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তো আমাদের সেনাবাহিনীকে শুধুমাত্র সে সময় 4টি ইনফেন্ট্রি ব্রিগেড ছিল। আপনার মিশর থেকে আনা এক রেজিমেন্ট পুরনো ট্যাঙ্ক ছিল যার ঠিকমতো গোলা বারুদ ছিল না, স্পেয়ার পার্টস ছিল না। আমাদের বিমান বাহিনীতে ছিল মাত্র 12টি MiG-21 অত্যন্ত পুরনো রাশিয়ার, এবং সেগুলোর এরকম কার্যকর কোনো যুদ্ধ ক্ষমতা ছিল না, এগুলো ছিল শোপিস। আর নৌবাহিনীর কথা আমি নাইবা বললাম, ভারত থেকে আসা পুরনো বিএনএস পদ্মা নামের একটি গানবোট এরকম 2-1টি ছিল। এগুলো আসলে কিছুই ছিল না। মূল কথা হচ্ছে আপনি আমাদের সশস্ত্র বাহিনীর জন্য সে সময় পর্যাপ্ত বাজেট বরাদ্দ দেওয়া হতো না, এবং আমরা লক্ষ্য করছিলাম যে প্রতি বছর সেই সশস্ত্র বাহিনীর বাজেট কমছে। তো যা হোক, 1975 সালের পট পরিবর্তনের পর আমাদের সশস্ত্র বাহিনীর আকার বৃদ্ধি পায় জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি মাত্র 3.5 বছরের মতো কার্যকরভাবে দেশ শাসন করতে পেরেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এই 4টি ইনফেন্ট্রি ব্রিগেড সমৃদ্ধ সেনাবাহিনীকে উনি 5টি ইনফেন্ট্রি ডিভিশনে উন্নীত করতে পেরেছিলেন, এবং এর সমস্ত সমরাস্ত্র, ট্যাঙ্ক, কামান, আপনার মর্টার, রকেট লঞ্চার এবং অন্যান্য যা প্রয়োজন সেগুলো আপনার পাকিস্তান এবং অন্যান্য বন্ধুপ্রতিম রাষ্ট্র থেকে এগুলি সংগ্রহ করা হয়েছিল। তখন চীন আমাদেরকে উদার হস্তে আমাদের সশস্ত্র বাহিনী গঠনে সহায়তা করে, আমাদেরকে জঙ্গি বিমান দেয় এবং সেগুলোর প্রশিক্ষণ দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বেল হেলিকপ্টার দেয়, যেগুলো দিয়ে আমাদের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী বিরোধী যুদ্ধ করেছে। আমাদেরকে পুরো সেনাবাহিনীর জন্য, বিশেষ করে পদাতিক বাহিনীর জন্য ওয়্যারলেস PRC-77 মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে, রাডার সরবরাহ করে। চীন আমাদেরকে আধুনিক পেট্রোল বোট দেয়, মিসাইল বোট দেয়, টর্পেডো বোট দেয়, ফ্রিগেট দেয়। আমাদের ব্রিটেন থেকেও ফ্রিগেট আসে। এভাবে আমাদের মাত্র 3.5 বছরের মাথায় একটি কার্যকর ফাইটিং সেনাবাহিনী আমাদের তৈরি হয়। তো এই ধারাবাহিকতাটা তো মানে যেটা তৈরি করা হয়েছিল সেটা হয়েছিল মূলত বন্ধু রাষ্ট্রের সহযোগিতায়, অ্যালায়েন্সের মাধ্যমে, জোটবদ্ধতার মাধ্যমে। তখন এত অর্থ আমাদের তো ছিল না এই সমরাস্ত্র সংগ্রহ করার, কিন্তু এগুলো আমাদেরকে বিভিন্ন বন্ধুপ্রতিম রাষ্ট্র, বিশেষ করে মুসলিম দেশগুলো সেই অর্থ আমাদেরকে সহায়তা দিয়েছিল, এবং চীনও আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক কম মূল্যে অস্ত্র সরবরাহ করেছিল। মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ডোনেশন দিয়েছিল। তার মাধ্যমে আমাদের সশস্ত্র বাহিনীটাকে দাঁড় করানো হয় এবং সেভাবে চলে। কিন্তু এখন তো যুগের পরিবর্তন হয়েছে। এখন আমাদের অনেক পৃথিবীতে মানে সমরাস্ত্রের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আধুনিকতার ছোঁয়া লেগেছে, যেগুলো আমরা তো ইউরোপের বা আমেরিকার সমকক্ষ কোনো কিছু পাওয়ার চিন্তা করতে পারি না। সেই সক্ষমতা জনাব আবু রুশদ, আমি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলাপ করব আপনার কাছে, যে যুগোপযোগী কিভাবে আরো সেনাবাহিনীকে করা যায় বা সশস্ত্র বাহিনীকে আরো আধুনিকায়নের ক্ষেত্রে কি ভূমিকা রাখা যায়, সেই বিষয়গুলো নিয়ে আপনার কাছে শুনবো। একটা নিয়ম মাফিক বিরতি নিতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি। থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলাপ করছিলাম মেজর ইমরান, আপনাকে এ পর্যায়ে শুনবো। সেটি হচ্ছে ডক্টর শফিক খান এবং জনাব আবু রুশদ তো বলছিলেন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে আধুনিকায়নের বিষয়টি সেটি নিয়ে, এবং পশ্চিমা বিশ্বে কীভাবে কাজ করে সশস্ত্র বাহিনী সেই বিষয়টি যেমন শুনলাম, এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সশস্ত্র বাহিনীতে সরকারগুলো আধুনিকায়নের ক্ষেত্রে কীরকম ভূমিকা রেখেছে সেই বিষয়গুলো আমরা জানলাম। আপনার কাছে জানবো, আপনি ছিলেন সামরিক বাহিনীতে এবং বিডিআরে ছিলেন, আপনি বিভিন্ন স্তরে আপনি দায়িত্ব পালন করেছেন। এই যে আধুনিকতার কথা আমরা বলছি, তার আগে আমি একটু শুনতে চাই যে বিভিন্ন সরকারগুলো যে সেনাবাহিনীকে আধুনিকায়নের ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে সেই বিষয়টিও যদি একটু আলোকপাত করেন। অ্যাকচুয়ালি আধুনিকায়নের সাথে তো অর্থ জড়িত, বাজেট জড়িত,
এখন আমরা একটা তৃতীয় বিশ্বের দেশ, আমাদের আপনার যে আর্থিক সঙ্গতি, আমরা বিশাল একটা বাজেট দেই কিন্তু আসলে সেটা ঘাটতি থাকে। দেখা যায় আমাদের প্রত্যাশিত আমাদের সেই যে বাজেটের অর্থ আমাদের পূরণ হয় না। তখন আমরা আশা করি আমাদেরকে কেউ লোন দিবে, কোনো দেশ থেকে আসবে, কিন্তু এগুলো অনেক সময় পূরণ হয় না। তো যার জন্য সামরিক খাত নিয়ে আমরা যত কথা বলি বা ফিল করি যখন ক্রাইসিস হয়, কিন্তু দেখবেন সামরিক বাজেট নিয়ে অনেকের মানে গাত্রদাহ আছে, চুলকানি আছে, যেটাকে বলে যে আমরা সামরিক বাহিনী শক্তিশালী চাই, আমরা এরা যুদ্ধ করবে চাই, কিন্তু বাজেটের বেলায় এমন বাজেট দেয় যে বাজেটে আসলে ওই পেনশনার, তারপরে ওই যে বেতন ভাতা এগুলি দিয়ে যে টাকা থাকে, ওই যে অর্থ থাকে, তা দিয়ে খুব একটা সংকুলন হয় না। এটা হলো বাস্তবতা। তারপরও জেনারেল জিয়া, প্রেসিডেন্ট জিয়া, উনি এটার উদ্যোগ নিয়েছিল, যেহেতু আমাদের আপনি আবু রুশদের কথা শুনেছেন যে আমাদের আসলে যে সবচেয়ে এই ব্যাপারে হেল্প করেছে চায়না, এবং এটার কারণ আছে, তাদের সমর্থ আছে, এবং চায়না আজকে তো জানে না ইকোনমিক্যালি ভেরি স্ট্রং, এবং চায়না ছাড়া সারা পৃথিবী প্রায় অচল বলা যায় এরকম। এখন আমাদের যেটা দরকার আমি মনে করি, এই যে আমাদের তুরস্কের একটা অফার গেল, আমাদের একটা এখানে টিম আসছিল, আমাদের লোকজনও গিয়েছে ড্রোনের ব্যাপারে, বাইরাক্টার যেটা আপনি বলে, এই যে ড্রোনের কথা বলল ডক্টর শফিক, ড্রোন কিন্তু আমাদের এখানে অলরেডি আসছে, বাট খুবই লিমিটেড, যেটা ওই রেকগনিশনের জন্য ব্যবহার করা হচ্ছে, বা বর্ডারেও হয়তো এটা আমাদের এখন মিলিটারির কাছে আছে, প্যারামিলিটারির কাছে এখনও যায়নি আমার জানা মতে। আরেকটা হলো আমি দেখেছি একটা মানে এক্সিবিশনে আমাদের বুয়েটের ছেলেরা, আমাদের যারা ইয়াং স্টার, তারা কিন্তু অলরেডি ড্রোন তৈরি করে, এবং তারা অফার দিয়েছে বাংলাদেশ আর্মির সাথে একটা সিটিংই হয়েছিল এক সময়, আমার এক্স্যাক্টলি টাইমটা মনে নাই, বিগত সরকারের আমলে, যে হোয়াই নট টু মানে এদেরকে আমরা আর্মিতে নিয়ে আসি না, বা তাদেরকে আমরা স্পন্সর করি, ফান্ড করি, কারণ ওদের তো ফান্ড নাই, কারণ আর্মিরও তো সেই ফান্ড নাই, কারণ এটা তো বাজেট খুবই সীমিত এবং ভাগ করা কোথায় কি। আর একটা হলো সরকার চাই কি না, আপনার হেড অফ দ্য স্টেট, ডিফেন্স মিনিস্টার, যে প্রাইম মিনিস্টার, যে তারা চাই কি না, আপনি দেখবেন শুনবেন যে আমাদের কিন্তু সেই তিমিরই রয়ে গেছি আমরা। এই যে বললো আরেকটা রক্ষী বাহিনীর কথা, উনি আরও বাস্তবতার কথা যেটা আমি বলতে পারি আপনাকে, বিকজ আই হ্যাড বিন উইথ দি পিপল, যারা আমার সাথে রক্ষী বাহিনীর অনেক অফিসার আমার সাথে চাকরি করেছে, বা আমি তাদের সিনিয়র, আমি তাদের সাথে চাকরি করেছি তাদের আন্ডারে। ওনারা ওই সময়ে যে সুযোগ সুবিধা পেয়েছে, যেভাবে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, দ্যাট ওয়াজ এলিট ফোর্স। আর আর্মি ছিল, আর্মিকে পারলে মার্চ করে দেয়, এবং দ্যার ওয়াজ এ প্ল্যান। পরে 15ই আগস্টের পরেই তো আবার বরং রক্ষী বাহিনী আর্মির সাথে মার্জ হলো, তাই না? তো অ্যাকচুয়ালি আর্মি ওয়াজ মানে মেড ওই যে সেকেন্ড ক্লাস বা থার্ড ক্লাস, ওই তৃতীয় শ্রেণীর আর কি বাহিনী, এইরকম। তারপরে বিগত স্বৈরাচারের আমলে আপনি জানেন হাউ আর্মি যে স্পয়েলড, আর্মির যে নৈতিক দিকটা সেখানেও আঘাত করা হয়েছে। কারণ একটা দেশের প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশে, আমরা বিচার বিভাগ এবং যে এই সেনাবাহিনী খুব গর্ব আমাদের সেনাবাহিনী। আজকে জানেন আমরা জাতিসংঘে আমাদের প্রচুর সুনাম, হ্যাঁ, এটা তো আর একদিনে হয়নি, অর্জন হয়নি। এই যে র্যাবে আমাদের সেনাবাহিনী অফিসের গিয়ে যে আমাদের কিছু ইমেজ ঘাটতি হলো, স্যাংশন আসলে আমেরিকার থেকে, আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি যারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দেয়, হেল্প করে, ইভেন আমাদের র্যাবের অফিসাররা ইংল্যান্ডে গিয়ে ট্রেনিং করেছে, আমেরিকা থেকে ট্রেনিং করেছে, দিজ আর স্টপ বার্ড, এবং র্যাবকে পারলে ব্যান্ড করে দেয়, এই অবস্থা। বাট যে পারপাস দিয়ে র্যাব তৈরি করা হয়েছিল, সেই পারপাসটা পরে পলিটিক্যাল পারপাসে এটা ব্যবহার করা হয়েছে, যেটা এটা উদ্দেশ্য ছিল না। তো এইভাবে আমাদের সব কিছুই হয় কি, আমরা ভালো একটা কাজ শুরু করি, কিন্তু এটাকে আমাদের মতো করে যে যখন ক্ষমতায় আসে, বিশেষ করে যারা স্বৈরাচার বা জনগণের ভোটে আসে না, গণতান্ত্রিক উপায় আসে না, তারা কিন্তু এটাকে অন্যভাবে ব্যবহার করে। আর এই যে ডিফেন্সের বাজেট যেটা আপনি এবারও দিয়েছে 3200 কোটি আর সামথিং লাইক 3500 কোটি দেখলাম, বাট দিস ইজ অলসো ভেরি লিমিটেড। এখন আপনি যেটাকে আপনি যদি তাহলে ইরানের সাথে আমেরিকার যে যুদ্ধটা, ইসরায়েলের যেটা হলো, আপনি এই যে কয়েকদিন যেটা এখনও মাঝে মাঝে হচ্ছে, লেবাননে অ্যাটাক হচ্ছে, এটা ড্রোন দিয়েই কিন্তু যুদ্ধের পাল্টে গেছে, ড্রোন। এখন আমরা এটা ফ্যাক্টরি করতে চাচ্ছি, আমরা একটা প্রতিবেশী দেশকে আমরা 900 একর বা 700 একর 800 একর জমি মেরে সরাই দিয়ে দিচ্ছি, যে ওখানে কী করবে তাও আমরা জানি না, ওখানে কোনো বিনিয়োগ পয়সা তাদেরকে আমরা দিয়েছি, সেটা ডক্টর ইউনূস এসে স্টপ করে দিয়েছে। এখন চায়নাকে আমরা একটা ইকোনমিক জোনের জন্য করেছি 700 একর বা কত। এখন
আমাদের বিশ্বস্ত ফ্রেন্ড কে? আমাদের এনিমি হয় কি, যখন আপনার কেউ বন্ধু থাকতে পারে এক সময় দেশের স্বার্থে, সে এনিমি হয়ে যেতে পারে, আবার এনিমিও কিন্তু বন্ধু হতে পারে। সুতরাং আমার দেশের স্বার্থে আমি বুঝে নিব। তো আপনি জানেন যে চায়না ইজ ভেরি ইন্টারেস্টেড, এবং চাইনিজ এক্সপার্টরা বাংলাদেশে আছে। আমাদের যে ফ্যাক্টরি হয়েছে গাজীপুরে বা ধরেন আমাদের অন্যান্য জায়গায় যেগুলি আছে, এগুলি কিন্তু চাইনিজরাই আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। এখন আমাদের মিলিটারি সরকার যখন ছিল, তখন তারা এক দৃষ্টিভঙ্গিতে দেখছে, বিশেষ করে প্রেসিডেন্ট জিয়া, তারপর জেনারেল এরশাদ, এইচ.এম. এরশাদ, ম্যাডাম খালেদা জিয়ার সময়ও। কিন্তু দীর্ঘ 15 বছর এটা কিন্তু খুব একটা এটাকে আসলে কি বলে গুরুত্ব দেওয়া হয়নি, বাট একটু ওভারলুক করা হয়েছে যে এটা এরকমই থাক। এবং আমাদের প্রতিবেশী কি চায় আমরা যদি সেটা মনে করি, এখন আপনি যদি বলেন উই হ্যাভ নো এনিমি, আমার এনিমি নাই, তো পৃথিবীতে এনিমি নাই কেউ আছে নাকি? অজাত শত্রু কেউ আছে নাকি? তা আমরা এই বার্মাকে আপনি জানেন, ইভেন আমাদের জেনারেল ফজলু যখন ডিজিবিডিএস ছিল, উনি কিন্তু বার্মাতে ওখানে আমাদের অপারেশন হয়েছে। তারপরে আপনি আরেকটা জানেন যে আমাদের বড়ই বাড়ি যেটা হলো বিডিআর অপারেশন। আওয়ার ট্রুপস আর ভেরি কারেজিয়াস, ওয়েল ট্রেন্ড, কিন্তু আপনি তো আর্মামেন্টস লাগবে, ইকুইপমেন্টস লাগবে, তো তাদের মরালটা তো ওখানে। গভর্নমেন্ট পরিবর্তনের সাথে সাথে আপনি যদি দেখেন বিডিআরের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, আমাদের বিডিআরের বিজিবির এখন যেটা বিজিবি বলে, ইউল সি এইটা কিন্তু ছিল না গত 15 বছরে। তো এখন ডক্টর ইউনূস যখন আসলো, দেখেন উনি যে এই যে বলে চোখে চোখ রেখে কথা বলা, এই যে একটা যেটা আমাদের প্রতিবেশী, হি মে বি ভেরি উইক, বাট হি আর আমরা কনসিডার করি ফ্রেন্ড, আমরা তো কাউকে এনিমি করি না। আমি আসবো আবার আপনার কাছে, একটু শুনে আসি। ডক্টর শফিক খান, যে বিষয়টি আপনি বলছিলেন যে আধুনিকতার কথা, আপনার কাছে কি মনে হয় ভবিষ্যৎ আমরা যেই দিকে যাচ্ছি, বিশেষ করে মানে পশ্চিমা বিশ্ব কোন ধরনের প্রযুক্তিগুলো নিয়ে কাজ করছে, বা কোন ধরনের প্রযুক্তি নিয়ে এই সামরিক যন্ত্রপাতির কথা আপনি বলছিলেন, সেই বিষয়টি একটু আলোকপাত করবেন। ধরেন আমাদের সামরিক তো একটা বিষয় আছেই, আবার আরেকটা জিনিস আছে তথ্য। তথ্য কিন্তু বিদেশে মানে ইন ফিউচার ইট উইল প্লে এ গ্রেট রোল। ফর ইনস্ট্যান্স আপনি সাইবার অ্যাটাক, একটা যদি সাইবার অ্যাটাক করে একটা দেশে প্যারালাইজড করে দিতে পারে, হ্যাঁ, এত বড় শক্তি। আপনি যদি দেখেন এই যে ইরানে যে খোমেনিরে যে মারছে, এইটা কিন্তু সাইবার ওয়েতে ট্র্যাক করছে। ওরা কিভাবে ট্র্যাক করছে, এইটা আপনি ইসরায়েলি মৌসাদে ট্র্যাক করছে। আপনি যাইয়া ওরা ওই যে ট্রাফিক সিগন্যালগুলি ওরা হ্যাক করছে। ট্রাফিক সিগন্যালগুলি হ্যাক করে দেখছে যে ওই খোমেনির গাড়ি কিভাবে মুভমেন্ট হয়, ওখানের ওরা কিভাবে, তারপর যে বিল্ডিংয়ে ছিল ওদের মুভমেন্টগুলি দেখছে। এগুলি কিন্তু সব আপনার যাইয়া ট্রাফিক এই সিগন্যালের মাধ্যমে, যে ট্রাফিকের মধ্যে যে আপনি যে সার্ভেলাইন্স ক্যামেরাগুলি আছে ওগুলি হ্যাক ট্যাক করে ওরা দেখছে। ওই পজিশন দেখে ওরা তখন ইসরায়েল আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে দেখছে, তখন সিআইএ বলছে হ্যাঁ দিস ইজ দ্য বিল্ডিং অ্যান্ড হিয়ার হি ইজ সিটিং, ওকে। তখন ওরা ওকে ট্রাম্প দিল সাথে সাথে। এই যে আপনার সাইবার বলেন, পশ্চিমা বিশ্বে আপনার মেইনলি আপনার যে তথ্য, যেটা সাইবার দিয়ে কিন্তু একটা জিনিস আমি আগেই বললাম, এটা প্যারালাইজ করে দেওয়া যায়, হ্যাঁ। আর আপনার রাডার সিস্টেম, হ্যাঁ, আপনার মাস্ট স্যাটেলাইট সিস্টেম থাকতে হবে, রাডার সিস্টেম থাকতে হবে, এন্টি এয়ারক্রাফট ফেসিলিটিস থাকতে হবে, যে আপনার যে অনেক দূর থেকে আপনার একটা মিসাইল আসতেছে, ঠিক আছে, এই মিসাইলটা কিন্তু ট্র্যাক করতে হবে মিনিমাম 30 মিনিটস আগে। 30 মিনিটস আগে যদি আপনি ওই যে ও যে মারবে, হ্যাঁ, যে মনে করেন প্যাট্রিয়ট, হ্যাঁ, প্যাট্রিয়টের মাস্ট ইনপুট পাইতে হবে 30 মিনিটস আগে। 30 মিনিটস আগে ওর প্যাট্রিয়টের সাথে আপনার রাডার সিস্টেম থাকে, এন্টি এয়ারক্রাফট সিস্টেম, যেটা আমেরিকান প্যাট্রিয়ট, ইজ ভেরি নোন। আপনি তখন ও মিনিমাম 30 বা 20 মিনিটস আগে তখন ও অ্যাকশনে যাবে। অ্যাকশনে যাইয়া ও একটা আপনি দেখবে এইটা যে কোন টার্গেটে আমি ফেলবো, যে টার্গেটে আমার গ্রাউন্ডে কোনো সেরকম এফেক্ট হবে না, হ্যাঁ। মেইনলি চেষ্টা করে আপনার আপনার সমুদ্রে, সিতে বা ওয়াটার, ওই সমস্ত জায়গায় যে জায়গায় বসতি নাই ওই জায়গায় টার্গেটটা ফেলাইতে। কিন্তু যখন আপনি না পারে তখন যে অ্যাটাক হয় আর কি, যে গ্রাউন্ডে অ্যাটাক হয়। কিন্তু ধরেন এগুলি আর কি। তারপরে আমি বললাম, আগেও বলেছি, এই লেজার সিস্টেম একটা বিরাট ব্যাপার। তারপরে কমিউনিকেশন সিস্টেম, কমিউনিকেশন রেডিও ট্রান্সমিটার, এইগুলি বিরাট ব্যাপার। এগুলিতে আগাতে হবে বিশেষ করে। আর গ্রাউন্ড আর্মিকে অনেক আগাইতে হবে। আর্মি ইজ দ্য মেইন সোর্স অফ ফাইটিং। কারণ আপনি যে দেখছেন ইসেতে এই যে ইউক্রেন যুদ্ধে আর্মির রোলই সবচেয়ে বেশি, ইনফ্যান্ট্রি গ্রুপ অনেক হাই, আর লজিস্টিক মাস্ট। আপনি যতই আছে, আপনি যদি লজিস্টিক সাপ্লাই যদি না দিতে পারেন তাহলে কিন্তু শেষ।
আমি জানি না আমাদের বাংলাদেশের লজিস্টিক সিস্টেম কীরকম, কতটুকু কাজ করে। ধরেন আপনি সিলেট ডিস্ট্রিক্টে হলো, চিটাগাং থেকে সিলেটে ওরা কীভাবে দ্রুত তাড়াতাড়ি যাবে সমস্ত জিনিসপত্র নিয়ে, হ্যাঁ, কতটুকু সাপ্লাই দিতে পারবে এগুলি আমি জানি না, কিন্তু এই লজিস্টিক একটা বিরাট ব্যাপার। আচ্ছা আচ্ছা, আমরা শুনবো আরও দুজন আছেন আমাদের আলোচক, তাদের কাছেও একটা বিরতি নিয়ে এসে আমরা এই আলোচনায় যুক্ত হচ্ছি। প্রিয় দর্শক, নেলায় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছে বিরতি, থাকুন আমাদের সঙ্গেই। ফিরে এলাম নেলায় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব আবু রুশদ, আপনি শুনছিলেন বেশ কিছু বিষয় এখানে আলাপ হয়েছে। পশ্চিমা বিশ্বে যে বিষয়গুলো এখন খুব গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে বলা হয়, সেটি হচ্ছে সাইবার সিস্টেম, রাডার সিস্টেমের কথা বলছেন, লেজার সিস্টেমের কথা বলছেন। এই প্রযুক্তিগুলো আমাদের এই সশস্ত্র বাহিনীতে যুক্ত করার ক্ষেত্রে বা এরই মধ্যে কতটা যুক্ত হয়েছে, আগামীতে এই যুগোপযোগী করা কিংবা যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রথমত খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের আপনার অর্থনৈতিক সক্ষমতা কতটুকু, বাংলাদেশের সৈনিক যারা আমাদের সশস্ত্র বাহিনীতে আছে তাদের এইগুলোকে আত্মস্থ করা, অ্যাডাপ্ট করার ক্ষমতা কতটুকু। ইউরোপ, আমেরিকা বা একটা উন্নত দেশে আপনার তাদের সৈনিকরা যে সমস্ত টেকনোলজি অ্যাডাপ্ট করতে পারে সেগুলো অনেক কিছু আমাদের বাংলাদেশের পক্ষে পারা সম্ভব না। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে অনেক সফিস্টিকেটেড মার্কিন আপনার এই ওয়্যারলেস গ্রাউন্ড টু এয়ার কমিউনিকেশন, যখন আমি আমার ব্যাটালিয়নে ছিলাম, অনেক সফিস্টিকেটেড মার্কিন গ্রাউন্ড টু এয়ার কমিউনিকেশন সিস্টেম আমাদের সৈনিকরা ঠিকমতো ব্যবহার করতে পারতো না, প্রত্যেকটা ক্ষেত্রে অফিসারদেরকে যেতে হতো। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়। আরেকটা জিনিস হচ্ছে বাংলাদেশকে তার প্রতিরক্ষা নীতিমালা যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু এগুলো কোনো দিক দিয়ে আমরা মানে আগাতে পারবো না। আমাদের দেশের প্রতিরক্ষা নীতিমালা ঠিক করতে হবে আগে, যে আমাদের অর্থনৈতিক সক্ষমতা, জাতীয় ঐক্যমত, আমাদের প্রবাবল এনিমি কারা, কোন কোন জায়গা থেকে আমাদের থ্রেট আসতে পারে, সেটা আভ্যন্তরীণ হোক আপনার বাইরের দেশ থেকে হোক, এগুলো আগে আমাদেরকে ঠিক করতে হবে। তারপরে আমাদের দেখতে হবে যে আমরা যদি আমাদের সক্ষমতায় আমাদের অর্থনৈতিক খাতে বা অর্থনৈতিক ইয়েতে কুলোতে না পারি, যে আমরা কিছু আনতে পারছি না ওরকম ভাবে আমাদের, তাহলে আমাদেরকে এগুলো দূর করার একটা উপায় আছে। সেই উপায়টা হচ্ছে আপনার অ্যালায়েন্সে যাওয়া, জোটবদ্ধতায় যাওয়া। এই জোটবদ্ধতাটা কি? আপনার বন্ধু প্রতিম রাষ্ট্রের সাথে আপনার সামরিক বিষয়ে সহযোগিতা বা আপনার সামরিক জোটে যাওয়া। যেমন আপনি ধরেন এই যে ইউরোপের কথাই ধরেন, তারা তাদের নিরাপত্তা আপনার যে ব্যবস্থাপনাটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে গড়ে তুলেছে, তাতে কি দেখা যাচ্ছে? সে দেখা যাচ্ছে যে তারা ন্যাটো তৈরি করেছে। ন্যাটোটা তৈরি করার পরে এটার মূল কাঠামোটা কারা দাঁড় করিয়ে দিয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অর্থ সরবরাহ করে, এগুলো টেকনোলজি সরবরাহ করে, অস্ত্র সরবরাহ করে, বিভিন্ন জায়গায় তাদের আপনার সশস্ত্র বাহিনী আছে, জার্মানিতে আছে, আপনার ব্রিটেনে আছে, অন্যান্য জায়গায় আছে। এখন ইউরোপ কিন্তু আপনার তার জিডিপির একটা খুব কম অংশ আপনার নিজের নিরাপত্তায় খরচ করে, তাদের মানব সম্পদ উন্নয়নে বেশি খরচ করে, কিন্তু সেটা পুষিয়ে নেয় কিভাবে? নিরাপত্তার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। ঠিক আমরাও সেরকম জিনিসগুলো করতে পারি আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্রগুলোর কাছ থেকে, যেটা জেনারেল জিয়াউর রহমান করেছিলেন, যেটা জেনারেল এরশাদও কিছুটা আপনার চালিয়ে গিয়েছিলেন, বেগম খালেদা জিয়াও যেটাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে আমরা লক্ষ্য করি যে এই গত বেশ কিছু বছর ধরে আমাদের এই নিরাপত্তা নীতিমালাটা ঠিক নেই। এটা বারবার বাধাগ্রস্ত হয়েছে এবং এটা আমরা লক্ষ্যহীন একটা গন্তব্যের দিকে ছুটে চলেছি। হ্যাঁ, আমরা ট্যাঙ্ক এনেছি, দেখা যাচ্ছে যে ঠিক মতো গোলা বারুদ নেই। আমরা ইয়াক 130 বিমান এনেছি রাশিয়ার কাছ থেকে, এটা 4টা পড়ে গেছে, এটা ঠিক মতো এভিনিক্স দেওয়া হয়নি, এটার ফাইটিং ক্যাপাবিলিটি ওরকম নেই। ঠিক এরকম ভাবে আমাদের সমস্ত কিছুকে বাধাগ্রস্ত করা হয়েছে। তারপরে আমরা ধরেন তুরস্কের কাছ থেকে এয়ার ডিফেন্স সিস্টেম আনতে চেয়েছি, আমরা প্রতিবেশী একটি দেশের বাধার মুখে সেগুলো ঠিক মতো আনতে পারিনি, আমরা কাজে লাগাতে পারিনি। চায়নার কাছ থেকে আনতে চেয়েছি, তাও কাজে লাগাতে পারিনি। এখন র্যাডারের কথা বললেন, আমি যদি বলতে চাই, হয়তো এখানে একজন জানতে পারেন যে আমাদের এয়ার ডিফেন্স রাডারের কয়টার মধ্যে কয়টা এখন সচল আছে। এমনি বাইরে কিন্তু চাকচিক্য অনেক কিছু দেখা যায়, কিন্তু এই যে নেই, কেন নেই? তার কারণ আপনি যে আনবেন, যার কাছ থেকে আনবেন তার কাছ থেকে যে সবসময় এটার ব্যাকআপটা পাবেন, আপনাকে প্রয়োজনের স্পেয়ার পার্টস, আপনার অন্যান্য সহযোগিতাগুলো, লজিস্টিক্স দেওয়া হবে, সেটা নিশ্চিত করতে হয়। তো সোর্সটা ঠিক সেভাবে তৈরি করতে হয় যে আমি কোথা থেকে আনলে এই সুবিধাগুলো পাবো। এবং আবারও বলি যে আমাদের দেশের যে ভূমি বৈচিত্র্য, আমাদের দেশের যে মানুষের
যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, আমাদের দেশে বিজ্ঞান চর্চার যে ব্যাকগ্রাউন্ড, এগুলোকে মানে মনে রেখে আমাদেরকে অন্য জিনিসগুলো চিন্তা করতে হবে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা হাইটেক সেনাবাহিনী, যাদের আপনার স্পেস ফোর্স আছে, যারা এআই এর সর্বোচ্চ ব্যবহার করছে, সেগুলোর চিন্তা বাংলাদেশে আমরা করতে পারবো না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমাদের এই যে হিল ট্রাক্সে যে যুদ্ধ হয়, বা আমরা যে কুকি চীন আর্মির সাথে যুদ্ধ করেছি, বা আমাদের যে 24 বছর আমরা যুদ্ধ করেছি, এগুলো একটা ভিন্ন মাত্রার যুদ্ধ, কিন্তু তারপরেও আমাদেরকে টেকনোলজি অ্যাডাপ্ট করতে হয়। সেই টেকনোলজি গুলো অ্যাডাপ্ট করতে হবে আমাদের সক্ষমতার মধ্যে। এবং আমি আবারও বলি যে আমাদের দেশে আবেগের বাইরে গিয়ে, হাইপের বাইরে গিয়ে বৃহৎ কোন শক্তি, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হোক, সেটা চীন হোক, সেটা তুরস্ক হোক, মুসলিম বিশ্বের যে কোনো দেশ হোক, তাদের সাথে গিয়ে আমাদেরকে একটি জোটবদ্ধ হতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়, যে আমাদের এই যে টাকা নেই, আমরা সব পুরোপুরি বরাদ্দ দিতে পারছি না, এগুলোর দাম অনেক, হাইটেক জিনিসের দাম অনেক বেশি, এগুলো মানুষের ধারণারও বাইরে। যেমন একটা 4th জেনারেশন জঙ্গি বিমানের দাম অসম্ভব বেশি। তাহলে আপনি এগুলো কোথা থেকে এত সহজে পাবেন? আপনাকে এই ফোর্স মাল্টিপ্লাই করতে হবে, আপনাকে এই দেশগুলোর থেকে সহযোগিতা নিতে হবে, আবেগটাকে ঝেড়ে ফেলতে হবে, জোটবদ্ধতায় যেতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে সহজ পথ। জি, অসংখ্য ধন্যবাদ। আরেকটি বিষয় আপনি একটু উল্লেখ করবেন কিনা, আপনি বক্তব্যের শুরুতে বলছিলেন আমাদের প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে নানান রকম অসঙ্গতি রয়েছে, দু একটি স্পেসিফাই করবেন কিনা? আমি শুনতে পাচ্ছি না। প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে আপনি বলছিলেন কিছু অসঙ্গতি রয়েছে, সেই জায়গায় যদি একটু আলোকপাত। প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে প্রথম উদ্যোগ নেওয়া হয় 1977 সালে। আমি 23 জন সাবেক জেনারেল, যার মধ্যে সাবেক সেনাপ্রধান, সাবেক নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং বিশিষ্ট অনেক চিন্তাবিদও ছিলেন, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর তালুকদার মনিরুজ্জামান, যিনি জাতীয় অধ্যাপক ছিলেন। তা এনাদের সহযোগিতা নিয়ে জেনারেল জিয়াউর রহমান একটা প্রতিরক্ষা নীতিমালা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। কিন্তু উনি শাহাদাত বরণের পর এই প্রতিরক্ষা নীতিমালাটাকে কার্যকরভাবে আর কখনো এগিয়ে নিয়ে যাওয়া হয়নি। মুখে মুখেই বলা হয়েছে, এবং তারপরে বহু ঢাকঢোল পেটানো হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বলা হয়েছে আমরা প্রতিরক্ষা ডিফেন্স পলিসি তৈরি করব, কিন্তু আসলে কিছু করা হয়নি। তার কারণ ভাসুরের নাম মুখে নিতে মানা, এই কারণে প্রতিরক্ষা নীতিমালাটা আসলে কখনো তৈরি করা হয়নি। এটা আমাদের দেশের সশস্ত্র বাহিনী আপনার এক্সারসাইজ হয়, ইমাজিনারি একটা মানে ধরেন এনিমির একটাকে সামনে রেখে এক্সারসাইজ হয়, বিভিন্ন জিনিস হয়। দেখা যাবে যে আমাদের অনেক কিছুর গোলা বারুদ সংকট আছে, আমাদের লজিস্টিক সংকট আছে, এরকম বিষয়গুলো আছে। তা এখন আমরা যদি আসলে কার্যকর একটা সশস্ত্র বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তৈরি করতে চাই, আমাদের যদি একটা ফাইটিং ফোর্স দাঁড় করাতে চাই, সেটা ছোট হতে পারে, কিন্তু আমাদের একটি কার্যকর প্রতিরক্ষা নীতিমালা থাকতে পারে। আপনি দেখেন এই প্রতিরক্ষা নীতিমালা বা এরকম একটা কনসেনসাস থাকলে কি হতে পারে। এবার যে পুশিনের সমস্যাটা হলো, সেখানে আপনি দেখবেন যে সীমান্ত ব্যবস্থাপনায় যে বিষয়টি আগে এসেছিল আমাদের দেশে, যে আনসার ভিডিপিকে কিভাবে কাজে লাগানো যায়, আপনি কিভাবে একটা টোটাল মোবিলাইজেশনে যাওয়া যায়, জনগণকে সম্পৃক্ত করা যায়, প্রশাসনকে সম্পৃক্ত করা যায়, এবার কিন্তু সেটা আমরা আমাদের দেশ সাকসেসফুলি অনেকটা করতে পেরেছে। এটা কিন্তু করতে পেরেছে তাদের যে সীমিত সামর্থ্য আছে, যে এক্সিস্টিং সামর্থ্য মানে জিনিসপত্র আছে, তার মধ্যেই করতে পেরেছে। সুতরাং এই জিনিসগুলো অন্য খাতেও করা যায় যদি আমরা সেদিকে চিন্তা করি এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সামরিক নেতৃবৃন্দ একযোগে কাজ করে, তাহলে এটা সম্ভব হবে। জি, অসংখ্য ধন্যবাদ। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ ইমরান, আপনার কাছে শুনবো প্রতিরক্ষা এবং প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে। রিসেন্ট ভিজিট প্রধানমন্ত্রীর চায়নায় যেটা হলো, সেখানে 13টা এমওইউ হয়েছে এবং 2টা চুক্তি হয়েছে। এখানে আমাদের যে কারিগরি সাহায্য, মানে যেটা মানে বাংলাদেশ আমাদের বিশেষ করে যেমন ধরেন তিস্তা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজের সাথে রিলেটেড যেগুলি আছে, নদী শাসন, স্যাটেলাইট টাউন, এবং আপনি জানেন আমাদের রংপুরটা হলো যেতটা লালমনিরহাটের মধ্যে পড়ছে এবং এখানে 5টা ডিস্ট্রিক্ট কভার করে। আচ্ছা, 5টা ডিস্ট্রিক্টের মধ্যে রংপুর, নীলফামারী, তারপরে গাইবান্ধা, তারপরে হলো আপনার ওটা হলো কি কুড়িগ্রাম, হ্যাঁ, এই 5টা ডিস্ট্রিক্ট কভার করে। এখন এইটার সাথে তিস্তার সম্পর্ক, এবং আমরা এই তিস্তা চুক্তি নিয়ে কত চেষ্টা করেছি আমাদের প্রতিবেশীর সাথে, আমরা অনেক ছাড় দিয়েছি, এবং আমরা যেহেতু ছোট রাষ্ট্র, দুর্বল আমি বলবো না, মানসিকভাবে আমরা দুর্বল না, বাট আমাদের দুর্বলতা হলে তো ইউনিটিতে। আর আমরা একটা সবসময় দাদাগিরিটাকে অনেকে মেনে নিয়েছি, ইভেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এটা মেনে নিয়েছে। দ্যাট ইজ দি পেইনফুল পার্ট অফ আওয়ার বাংলাদেশ পলিটিক্স।
এখন আমি যদি চোখে যেটা আমি বললাম ডক্টর ইউনূসের কথা, সামান্য বা 18 মাস না কত মাস ছিল, দেখেন হি কুড স্ট্রংলি ফেস অল দিস থিংস। এখন এরপর একটা গণতান্ত্রিক সরকার আসছে, এখন প্রধানমন্ত্রী চায়নায় গেছে, তো এবং প্রধানমন্ত্রী চায়নায় যাবে না ইন্ডিয়ায় যাবে এটা নিয়েও টকশো হয়েছে, এবং এটা নিয়ে মানে অনেক বিজ্ঞজন এদেশের সুশীল সমাজ সকল যারা আতেল ইন্টেলেকচুয়াল ইন্ডিয়াতে যাওয়া উচিত এইভাবে কথা বলেছে। কেন? আমাদের প্রতিবেশী নেইবার এবং আগের সরকার তাই গিয়েছে, কিন্তু জিয়াউর রহমানের সরকার যে প্রথম চায়নায় গিয়েছে, খালেদা জিয়া চায়নায় গিয়েছে, ওটার কথা বলে না। আরেকটা হলো আমি যেখানে বেনিফিট পাবো আমার দেশের স্বার্থে, আমি কোথায় বেনিফিট পাবো? আমার দেখেন এই যে চায়না ভিজিটে গেল প্রধানমন্ত্রী, যাওয়ার পরে সে ইন্ডিয়া থেকে অফার আসলো যে আপনি আমাদের এখানে আসেন, ইনভাইটেশন দিল। তখন আমাদের এখান থেকে বলা হলো আমরা ভুটান হয়ে যেতে চাচ্ছি, ভুটান হয়ে ইন্ডিয়াতে যাব। তো ওরা বলতে না আপনারা, তাহলে অ্যাকসেপ্ট করে নেই, দে হ্যাভ নট অ্যাগ্রিড। তখন ওরা আবার চায়নায় যখন এটা প্রস্তাব দেওয়া হলো যে আমরা মালয়েশিয়া হয়ে চায়নায় যাব, তখন নো প্রবলেম, ইট ইজ ইউর প্ল্যান, ইট ইজ ইউর পলিসি। এই যে রেসপেক্ট, এই যে ব্রাদারলি অ্যাটিটিউড, ফ্রেন্ডলি অ্যাটিটিউড, হ্যাঁ আমি কি জানি না চায়না ইজ এ বিগ পাওয়ার, আমি কি জানি না ইন্ডিয়া ইজ এ বিগ পাওয়ার, কিন্তু আমার অ্যাটিটিউডটা কেন এরকম হবে? আমার কথা হলো অনস ইউ হ্যাভ এ গুড রিলেশন, তখন কিন্তু অনেক কিছু সমাধানও হয়ে যায় ভালোভাবে। আপনারা জানেন আমাদের যে এই যে যেটা ওয়াটার যে ডিপ্লোম্যাসি আমরা যেটাকে বলি, এটা ওয়াটার ওয়ারে চলে যাচ্ছে। হ্যাঁ, এখানে তো কোনো ইকুইটি নাই। হ্যাঁ, তো যে কত দুইটা কনভেনশন হয়েছে 1992-তে, আরটা হয়েছে 1997-এ, দিজ আর নট ফলোড বাই ইন্ডিয়া। তিস্তা আমাদের যে গঙ্গা এই যে চুক্তি শেষ হয়ে যাবে ডিসেম্বরে, যে চুক্তি, তিস্তা চুক্তি তো হলোই না, আপত্তি করলো আমাদের ইয়েতে। এখন এত ওয়েট করার পরে আমরা চায়নার কাছে যাচ্ছি, তা আমি তো আই এম আনডান, আই হ্যাভ নো নাথিং, আমার তো কোনো অল্টারনেটিভ নেই। কারণ এদেশের সরকারকে চিন্তা করতে হবে, জনগণের ভোটে এই সরকার আসছে, এ তো কারো মায়া দয়ে আসে নাই বা কারো কেউ থেকে বসাই দেয় নেই, আমি ইলেকশন না। এখন সুতরাং এই সরকারের এই বোল্ডনেস তো থাকবে, এই শক্তি আছে, হি হ্যাজ গট এ বেস। ডক্টর ইউনূসের তো বেস ছিল না, কারণ ওনার তো অ্যাকচুয়ালি আসছে একটা ইলেকশন করাবে। কিন্তু যখন একটা দেশে গণতান্ত্রিক সরকার আসছে, এত বিপুল ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আসছে, সেই সরকারের তো মানে পারফরমেন্স তো আমরা আগে ভালো দেখেছি বিএনপি সরকারের। যত কিছুই বলেন, আমরা সবসময় ডিফেন্সটা স্ট্রং ছিল জিয়াউর রহমানের সময় এবং খালেদা জিয়ার সময়, এবং তাদেরই সন্তান, তারই উত্তরসূরি, তাই না? এখন চায়নায় গিয়ে লাভটা হয়েছে কি দেখেন, আমাদের যখন ইন্ডিয়া থেকে দেখলাম মিডিয়াতে খুব এটা নিয়ে প্রোপাগান্ডা হচ্ছে, হেভি প্রোপাগান্ডা, ওয়াই হি হ্যাজ গন টু চায়না, অল দিস থিংস। আচ্ছা, আমি যেখানে ভালো লাগে আমি যাব, তো এই যে একটা সিগন্যাল দেওয়া ভারতকে ভদ্রলোকের মতো, যে একটা কোল্ড শোল্ডারিং করা, যে হ্যাঁ আপনারা তাহলে ওখানে জুলাইতে যাবে, এরকম একটা প্ল্যান আছে, জুলাইতে তারা প্ল্যান আছে। ওখানে গিয়ে যে আমরা আমাদের যে আধুনিকায়ন, আমরা যে প্রবলেমগুলি ফেস করতেছি, ওই যে বললো দেখেন ইরান কুড চ্যালেঞ্জ আমেরিকা এবং ইসরায়েল। হ্যাঁ, তো আপনি ফাইনালি আমেরিকা হ্যাড টু কাম ফর এ ট্রুস, একটা ইতি আসছে না, এবং আমেরিকা কিন্তু আপনার চায়নার কাছে গিয়েছে, শুধু পাকিস্তানকে মিডিয়েটার না, চায়নার কাছে গিয়েছে। কেন? মানে চায়না ইজ এ ফ্যাক্টর, যে নাও হিজ এ গেম। আমরা যে বলি যে তারা কিন্তু রাইভাল না, রাইভাল না। আর চায়না কখনোই আপনার ইন্টারনাল অ্যাফেয়ার কারো ইতে নাক গলায় না। দেখেন তারা কিন্তু বিগত সরকারের আমলে কিন্তু এই সরকারের সাথে সম্পর্ক ভালো ছিল, বিশাল বিশাল প্রজেক্ট করেছে। হ্যাঁ, এখন আমি তাহলে এখন চায়না গেতে আমি কেন যাব না? আর আমাকে কি যেই টাকা আমাকে যে তিস্তা ব্যারেজ করতে বা বিভিন্ন বড় বড় প্রজেক্ট করতে আমাকে আমার যে বাজেট দরকার, যে টাকা দরকার, এটা সংকুলন তো চায়না দিতে পারবে, এটা তো ইন্ডিয়া পারবে না। এই জন্য আমাকে এটাও তো চিন্তা করতে হবে, হু ক্যান অ্যাফোর্ড দিস। এখন সব কিছুতেই তুমি সন্দেহ করবা, আর আমি তোমাকে খুশি করার জন্য আমি যাব না, ওই যে বললো না ভাসুরের কথা। তো অ্যাকচুয়ালি আমাদের এইটার থেকে জুজুবুরি ভয় থেকে বের হয়ে আসতে হবে। এবং আমি একটু খালি অ্যাড করি, এখানে চায়না কিন্তু একটা অফার দিয়েছে, যখন মিস্টার শি জিনপিংয়ের সাথে দেখা করেছে, যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে কক্সবাজারের ওখানে একটা গুন্দুম একটা আমাদের জায়গা আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু আমাদের রোড ছিল, এবং ম্যান্ডালেতে যুদ্ধ হয়েছে। হ্যাঁ, জেনারেল সেলিম কিন্তু এখানে, তার জন্য কুমিল্লাতেও একটা বাংকার আছে, এবং এয়ারপোর্টে যে হয়েছে কুমিল্লা এয়ারপোর্ট, ওটা কিন্তু ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় করা। তো ওই রুটটাও কিন্তু আমাদের, যেটা গুন্দুম থেকে বা অর্থাৎ টেকনাফের রোডে, ওখান থেকে আপনি যদি যান, আপনি ম্যান্দালে যাবেন, ম্যান্দালের থেকে ডাইনে আপনি যান ইয়াঙ্গুন যেতে পারবেন, ওদিকে আপনি ইউনান প্রভিন্সে চলে যেতে পারবেন চায়নার। এবং আপনি 24 ঘন্টার মধ্যে চায়না পৌঁছতে পারবেন, 24 ঘন্টা চায়না পৌঁছতে পারবে। তাহলে কি হবে? চায়নার বেনিফিট কি হচ্ছে? চায়না ক্যান অ্যাপ্রোচ টু বে অফ বেঙ্গল, তারা এখানে পায়। হ্যাঁ, আর আমাদের সুবিধে কি?
আমাদের তো আপনি জানেন 100টা আইটেম বা কত আইটেমে আমাদের কিন্তু ট্যাক্স ফ্রি, শুল্ক ছাড়া, কিন্তু আমরা কিন্তু 20-25টা আইটেমের বেশি করতে পারিনি। এখন আমরা কি যুযুবুরির ভয় আমেরিকা মাইন্ড করবে, আমাদের ভয় দেখায় যে আমেরিকা নো, আমেরিকা এটা ক্লিয়ার আছে। আপনি ডক্টর খলিলুর রহমানের কথা শুনবেন, উনি বলছেন নো, আমেরিকা হ্যাজ গট নো, এটা নিয়ে কোনো আপত্তিই নেই তাদের। আমেরিকা চায়নার থাকে নিচ্ছে না। এখন বাংলাদেশের মেইন প্রবলেম হলো আমাদের মধ্যে ডিভিশন, আমাদের মধ্যে মোসাহেবি দালালি, আমাদের মধ্যে অনেক ভাই বেঈমান বলেন, বিশ্বাসঘাতক বলবেন, এগুলি আছে। তো এখন এগুলির থেকে যদি আমরা বের না হতে পারি তাহলে হবে না। আমাদের ফরেন পলিসি ঠিক করতে হবে, আমাদের ডিফেন্স পলিসি ঠিক করতে হবে, এবং আমাদের বাজেট, হ্যাঁ আমি একটা ফাইটার কিনবো, তখন ইন্ডিয়া রাফায়েল আছে। আপনি দেখেন আজকে চিকেন নেকের নাম করে, শিলিগুড়ির নাম করে আমাদেরকে বলতেছে ইউ ক্যানট ব্রিং চায়না টু হিয়ার লালমনিহাটে। আমি আমার এয়ারবেস সেই আগের থেকে সেটাকে আমি ডেভেলপ করবো। ওটা এখানে বিমানবন্দর ছোটো একটা আসে, ওখানে কৃষি ফার্মা, আমি ওখানে ছিলাম লালমনিহাটে, ওখানে ওই যে এগ্রিকালচারের চাষ হয়, শত শত বিঘা, 1000 বিঘা জমি পড়ে আছে। তা আমি এগুলি বাদ দিয়ে আমি কৃষিতে চলে গেছি। তো এখন আমার যেটা মিলিটারি রিকোয়ারমেন্ট, আজকে রংপুরকে আলাদা করতে চায়, এই ধরনের কথা বলে যে উইল বাই রংপুর। এখন লুজিয়ানাকে যেমন কিনছে আমেরিকা, রাশিয়ার থেকে আবার আলাস্কা কিনছে, এইভাবে যে ওইভাবে না হলে আমরা উইল অ্যাটাক। এবং আমাদের দেশের একজন মানে নামকরা উকিল, লয়ার, সুপ্রিম কোর্টের, তারা বলে, যেমন আপনি আমি জানি না ইউ হ্যাভ মার্কড অর নট, চৈতালি চক্রবর্তী একজন, আমি দেখলাম একটা ইয়েতে শুনলাম যে দরকার আমরা একটা হিন্দুদের জন্য আলাদা প্রদেশ করব। তো এখন আমার কথা হলো ভাই, এই ধরনের রেটরিক আমরা মনে করি আসলে রেটরিক না, অখণ্ড ভারতের প্ল্যান আছে। অখণ্ড ভারতের প্ল্যান কিন্তু তাদের মাথার থেকে যায় নাই, এখানে এসে জয় শ্রীরাম স্লোগান দেয় আমাদের দেশে। তো এইগুলিকে আমাদের মানে মগজে নিতে হবে, এবং আমাদেরকে উই মাস্ট গো ফর। অসংখ্য ধন্যবাদ, শেষ করতে হবে। আমি একটু শুনবো ডক্টর শফিক খান, কিছু যুক্ত করবেন আপনি? আমি জনাব আবু রুশদের কাছে যাব, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে যদি কিছু যুক্ত করেন। না, আমি অবশ্যই যুক্ত করতে চাই। আমি রুশ ভাইয়ের কথাই বলি যে উনি খুব একটা সুন্দর পয়েন্ট দিয়েছেন, যেটা হলো যে প্রতিরক্ষা নীতিমেলা, এইটা আপনার ইউ মাস্ট মেড ইট টু সার্ভাইভ। আপনাকে যদি একটা ভালো একটা যদি আপনি সশস্ত্র বা শক্তিশালী সশস্ত্র আপনি সামরিক বাহিনী তৈরি করতে চান, তাহলে আপনাকে প্রথমেই গড়তে হবে নীতিমালা কী, আমাদের নীতিমালা কী, এবং কন্ট্রোল, কে কন্ট্রোল করবে, কে চেক করবে, এগুলি যে ঠিক মতো ইউটিলাইজ হইতেছে। হ্যাঁ, সেই জন্য আপনাকে মাস্ট একটা সিভিল প্রশাসন থাকতে হবে। আর সিভিল প্রশাসন মানে হইল ডিফেন্স মিনিস্ট্রি। এটা আপনার পশ্চিমা বিশ্বে আসে। এবং আমি কিছুদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, সিঙ্গাপুরে ওদের ডিএসটিতে আপনার ডিফেন্স সায়েন্স টেকনোলজি অ্যাসোসিয়েশন, ওদের ওইখানেও দেখলাম ওরাও ওই এক্স্যাক্টলি সেই ওয়েতে কাজ করে। হ্যাঁ, তারপরে উনি যেমন একটা রুশ ভাই বলছেন জয়েন্ট ভেঞ্চারে কাজ করা, এগুলি পরের ধাপ, কিন্তু মাস্ট আপনাকে প্রথমে শুরু করতে হবে ফাউন্ডেশন। যদি আপনি ভালো না করেন, আপনি একটা চিন্তা করেন, আপনি একটা ঘর বানাবেন, হ্যাঁ ঘর বানাবেন, তখন আপনি কি করতে হবে, আপনাকে দেখতে হবে যে এই ঘরটা আমাকে 100 বছর পর্যন্ত যাতে নাকি টিকে থাকে। তখন আপনাকে দেখতে হবে যে এটা ভূমিকম্পে যাতে নাকি না চলে যায়, এটা প্লাবনে যাতে নাকি ঝড় বৃষ্টি সব কিছু থেকে ক্ষতি করতে পারে। কিন্তু তারপরে আপনি চিন্তা করবেন আপনি দরজা জানালা। এখন আপনি যদি চিন্তা করেন ঘরটা ঠিক মতো না বানায়, এখন যদি চিন্তা করেন আপনি ফ্যান্সি আপনি ডোর কিনবেন, ফ্যান্সি আপনার জানালা কিনবেন, এফেক্টিভিটি আপনি পাবেন না। আপনি যদি এই যে এখন আমি দেখতেছি আপনি যে এটা মিক টাইপের আপনি চায়না থেকে কিনবে, কিন্তু এগুলি করার আগে তো আমাদের আগে ফাউন্ডেশনটা করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা জনাব আবু রুশদের কাছে যাব। জনাব আবু রুশদ, আমরা শেষের দিকে আছি, আমরা শেষ করব আপনার কথা শুনেই, যদি কোনো কনক্লুডিং রিমার্কস আপনি দেন। ওভারঅল প্রধানমন্ত্রীর সফর এবং আমাদের যে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন, এই বিষয়গুলো নিয়ে আপনার কনক্লুডিং রিমার্কস শুনবো আমরা। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যে উনি যে বলছিলেন, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা অত্যন্ত মানে স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশ কোথায় যাবে তা বাংলাদেশের নিজস্ব ব্যাপার। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের সরকার ঠিক কাজটি করেছেন, এবং চীনের সাথে যে সহযোগিতা, বাণিজ্য, অর্থনৈতিক এবং সামরিক নিরাপত্তা বিষয়ক, বিশেষ করে আপনার এই যে করিডোরের প্রসঙ্গটা এসছে, তারপরে তিস্তা প্রজেক্টের ব্যাপারটাও এসছে, এগুলোকে আমরা স্বাগত জানাই এবং এগুলো যেন এগিয়ে নিয়ে যাওয়া যায় সে আশাবাদ ব্যক্ত করি। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।